মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ১০০তম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম হস্তিনাপুরের জনপদবাসী এবং কুরুবংশের গণ্যমান্যদের সামনে নিজের অস্ত্র পাঠশালার শিষ্যদের শিক্ষা সম্পূর্ণ হওয়ার প্রমাণ রাখছেন আচার্য দ্রোণ। রঙ্গস্থলে দর্শকদের সামনে আপন আপন অস্ত্র কৌশল দেখিয়ে সবাইকে মাতিয়ে দিয়েছেন কৌরব এবং পাণ্ডব ভাইয়েরা। প্রদর্শনীর শেষে ছিল দ্রোণাচার্যের শ্রেষ্ঠ ছাত্র অর্জুনের পালা। দর্শকেরা যখন একেবারে মোহিত, তখনই রঙ্গস্থলের দ্বার প্রান্তে হাজির হয়েছেন কর্ণ। তিনি সোজাসুজি অর্জুনকে চ্যালেঞ্জ করেছেন। এতক্ষণ নিজের পুত্র অর্জুনের কৌশলে মেতেছিলেন কুন্তী, কিন্তু কর্ণের উপস্থিতি কুন্তীকে বিচলিত করে তুলল। এতদিন বাদে সেই কন্যাবস্থার ভুল থেকে বাঁচতে নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে চোখের সামনে দেখতে পাচ্ছেন তিনি, কিন্তু হায়, ভাগ্যের পরিহাসে সেই সন্তান আজ অর্জুনের প্রতিদ্বন্দ্বী হয়ে উপস্থিত হয়েছে। এদিকে গুরু দ্রোণ কর্ণকে তার কেরামতি দেখাবার অনুমতি নাও দিতে পারতেন, কিন্তু তিনি অনুমতি দিলেন এবং কর্ণ যা বলেছিলেন তাই করে দেখালেন। সমবেত জনতার সামনে, মান্য কুরুবৃদ্ধদের সামনে অর্জুন যা যা আশ্চর্য কর্ম করে দেখিয়েছিলেন, একে একে সে সবই করে দেখালেন কর্ণ। অর্জুন লজ্জায় মাটিতে মিশে গেলেন। আর সে প্রায় বিবশা জননী কুন্তী, তাঁর কি হলো? তাঁর প্রথম জন্মা অনাদৃত পুত্রের কৃতিত্বে একদিকে তিনি যেমন স্ফীত বোধ করলেন, আরেকদিকে তাঁর স্বীকৃত পুত্রের মুখ চেয়ে বিমনা হলেন। কর্ণের স্পর্ধা এবং নিপুণতা দেখে পরম পুলকিত দুর্যোধন ভাইদের সঙ্গে আসন থেকে নেমে এসে জড়িয়ে ধরলেন কর্ণকে। বললেন, ভাগ্যিস তুমি আজ এখানে এসেছিলে। তুমি যে কত আমার মান বাড়িয়েছ সে তুমি নিজেও জানো না। এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে এবং এই কুরু রাজ্যের সমস্ত ভোগও তোমার প্রাপ্য। দুর্যোধনের সমাদরে কর্ণ একেবারে আপ্লুত হয়ে পড়লেন। বললেন, অন্য কোনো ভোগ চাই না, আমার প্রয়োজনও নেই তাতে। আমি শুধু তোমার বন্ধুত্ব চাই। আর আরও একটা জিনিস আমি চাই, তা হলো এই মুহূর্তে আমি অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই। দুর্যোধন পাকা বুদ্ধিমান লোক, তিনি তো আর সবার সামনে হৃদয় উজাড় করে বলতে পারেন না যে হ্যাঁ, অর্জুনকে একটু উচিত শিক্ষা দাও তো ভাই। তাই তিনি কৌশল করে বললেন, আমার সমস্ত ভোগ্যে তোমারও অধিকার আছে বন্ধু। তুমি সবসময়ই এই বন্ধুটির প্রিয় কার্য সাধন করো, আর যারা তোমার শত্রু তাদের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে থাকো তুমি। দুর্যোধনের এই বক্রোক্তি অর্জুনের কাছে মোটেই সহনযোগ্য নয়, আর কর্ণের কথা তো নয়ই। কর্ণ অর্জুনকে সোজাসুজি চ্যালেঞ্জ জানাচ্ছেন। সে চ্যালেঞ্জ অর্জুন ছেড়ে দিতে পারেন না। তবে অর্জুন বড় ভদ্র, তিনি হঠাৎ মাথা গরম করে এক মানসিক প্রস্তুতিহীন যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে পারেন না। তিনি একটু অভিমানীর মতো বলে উঠলেন, যাদের কেউ ডাকেনি তারা যদি এসে উপস্থিত হয়, যাদের বলতে বলা হয়নি তারা যদি এসে মেলা বকতে থাকে, তাদের জন্য পরলোকে যে জায়গাটা ঠিক করা আছে আগে থেকেই, আমি তোমাকে হত্যা করলে তোমার যে সেই অধম লোকে গতি হবে কর্ণ। এর উত্তরে দুর্যোধনের মদতপুষ্ট কর্ণ বললেন, আরে যা, এই রঙ্গস্থলটা শুধু তোর একার জায়গা নাকি রে অর্জুন? এখানে সবার অধিকার সমান। আর আমাকে কেউ ডেকেছে কি না ডেকেছে সে কথা একেবারেই অবান্তর। এখানে বড় বড় রাজারা আছেন, তাঁরা বলুন কিছু। কই, তাঁরা তো কিছু বলছেন না। কারণ ধর্ম বা নীতি নিয়ম শক্তিমানকেই অনুসরণ করে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এটাই কর্ণের ফিলোসফি। কর্ণ জানেন, শক্তি যদি থাকে, পুরুষকার যদি থাকে, তবে নীতি নিয়ম শৃঙ্খলা তাঁরই মতে তৈরি হবে নূতন করে। ধর্ম শক্তিমানকে অনুসরণ করবে, শক্তিমান ধর্মের অনুসরণ করেন না। কর্ণের এই কথাগুলির মধ্যে যত শক্তিই থাকুক, যত পৌরুষই থাকুক, ভারতবর্ষের মাটিতে শক্তি কিংবা পুরুষকার যদি ধর্ম শৃঙ্খলার অনুবর্তী না হয়, তবে পরিণামে সে শক্তি জয়ী হয় না। কর্ণের বীর্যোৎসিক্ত কথাগুলির মধ্য দিয়েই মহাভারতের কবি তার দুর্ভাগ্য রচনা করেছেন। তার শতগুণ বর্ণনা করে সেই গুণের বিপদটুকুও তিনি দেখিয়ে দিলেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন।
কর্ণ অর্জুনকে একেবারে নস্যাৎ করে দিয়ে বললেন, ওরে তুই যে আমায় গালমন্দ করলি, না ডাকতে এসেছি ইত্যাদি ইত্যাদি, এসব কথা কাদের মানায় জানিস? দুর্বল লোকেরাই নানা কথা বলে আসল বস্তু থেকে সরে যাবার চেষ্টা করে। তুই ধনুকে ষড়যোজনা করে বানের আগায় কথা বল। এই যে সামনে দাঁড়িয়ে আছেন তোর গুরু দ্রোণাচার্য, তার সামনেই তোর মাথাটা ধর থেকে নামিয়ে দেব। দ্রোণাচার্য কর্ণের ইঙ্গিত অপমান যথেষ্ট বুঝলেন, আর তো দেরি করা যায় না। তিনি অর্জুনকে অনুমতি দিলেন যুদ্ধ করার জন্য। 4 পাণ্ডব ভাই অর্জুনকে আলিঙ্গন করে উৎসাহ জানালেন। অন্যদিকে কৌরব ভাইয়েরা আলিঙ্গন করলেন কর্ণকে। ভাবটা এই, হয়ে যাক এসপার ওসপার। সুসজ্জিত ধনুকবাণ হাতে নিয়ে অর্জুন এসে দাঁড়ালেন এক পাশে, আর এক পাশে সরাসন হাতে কর্ণ। 2 দেবপুত্র, ইন্দ্রপুত্র অর্জুন এবং সূর্যপুত্র কর্ণ পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। অতএব মর্তলোকের মর্ত বর্ণনার মধ্যে মহাকাব্যের কবি এখন স্বর্গের ছোঁয়া লাগালেন। নিজের ঔরসজাত পুত্র আজ প্রথম যুদ্ধ প্রতিদ্বন্দ্বিতায় নামছেন দেখে দেবরাজ ইন্দ্র আকাশ মার্গে উপস্থিত হলেন রঙ্গ দেখার জন্য। ইন্দ্র এলেন মানে তার সাথে রাশি রাশি মেঘ এসে জমা হলো আকাশে। রামধনুর শোভার সঙ্গে মাঝে মাঝে বিদ্যুতের গর্জন উৎসাহিত করল অর্জুনকে। নীল মেঘের তলায় বকপঙ্ক্তির উল্লাস যেন মঙ্গল উচ্চারণ করল অর্জুনের জন্য। সুনীল গগনমণ্ডলে বলয়াকার হাসি উপহার দিয়ে ইন্দ্রদেব যেন মেঘের ছাতা বিছিয়ে দিলেন অর্জুনের মাথায়। দেবরাজ ইন্দ্রের এমন পুত্র পক্ষপাত দেখে সূর্যদেবও উপস্থিত হলেন রণাঙ্গনে। তিনি আপন তেজে যথাসম্ভব মেঘরাশি দূরীভূত করে নিজে প্রসন্ন মুখখানি প্রকাশ করে রাখলেন। কর্ণের মধ্যে নিহিত করলেন আপনার সহস্র কিরণ করাঙ্গুলির স্পর্শ। কেমন দেখালো? ইন্দ্রও কম যান না, সূর্যও কম যান না। মর্তলোকে কর্ণার্জুনের যুদ্ধের ইঙ্গিতে দেবলোকেও এক অলৌকিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো আকাশপথে। রঙ্গস্থলের অর্ধেকটায় যেখানে অর্জুন দাঁড়িয়ে আছেন, সেই অর্ধেকটা মেঘাচ্ছন্ন করে রাখলেন ইন্দ্র, আর অর্ধেকটা যেখানে কর্ণ দাঁড়িয়ে আছেন সেই অর্ধেকটা আলোকিত করে রাখলেন সূর্যদেব, আলোকিত করে রাখলেন কর্ণকে। ভীম এবং দুর্যোধনের প্রতিদ্বন্দ্বিতার সময় যেমন হয়েছিল, আবারও সেই রকম রোল উঠল দর্শক আসনে বসা মানুষগুলির মধ্যে। তারা 2 ভাগ হয়ে গেল। সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল রঙ্গ দর্শনোৎসুকা রমণীকুলের মধ্যে। হস্তিনাপুরের পুর রমণীদের মধ্যে যাঁরা প্রধানত কৌরব ভাইদের পরিচারিকা বা জননী গান্ধারীর কাছাকাছি থাকা মানুষ, তাঁরা কর্ণকে সমর্থন করতে লাগলেন। অন্যদিকে যাঁরা জননী কুন্তির পক্ষপাতিনী, তাঁরা সমর্থন করতে লাগলেন অর্জুনকে। ভীম দুর্যোধনের গদাযুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা যখন দ্বন্দ্বযুদ্ধের আকার গ্রহণ করল, তখন দ্রোণাচার্য নিজ পুত্র অশ্বত্থামার মাধ্যমে তা বন্ধ করে দিয়েছেন। কিন্তু কর্ণ যেহেতু অর্জুনের সঙ্গে তাঁর আচার্যকেও ছাড়েননি, তাঁকে কর্ণ যথেষ্ট কটু কথা বলেছেন। অতএব দ্রোণাচার্য এই প্রতিদ্বন্দ্বিতায় স্বয়ং ইনভলভ হয়ে গেছেন। তিনি যুদ্ধ বারণ করছেন না, তিনি চাইছেন তাঁর শিক্ষা কিরকম তা প্রমাণ হয়ে যাক এখনই। এই অবস্থায় কুলগুরু কৃপাচার্য এগিয়ে এলেন এই 2 ভয়ঙ্কর উন্মুখ প্রতিদ্বন্দ্বীর যুদ্ধ নিবারণ করার জন্য। কৃপাচার্য জানেন বা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এরা দুজনেই বড় মাপের যোদ্ধা, কিন্তু দুজনের উক্তি প্রত্যুক্তি থেকে যা বোঝা গেছে তাতে অর্জুনকে থামালে তিনি থামবেন, কিন্তু কর্ণ যে ভাষায় যে তীক্ষ্ণতায় কথা বলছেন তাতে যুদ্ধ লাগলে তাকে থামানো মুশকিল হবে, এবং এই 2 জনের একজন সমূহ বিপদগ্রস্ত হতে পারে। কৃপাচার্য একটা কৌশল অবলম্বন করলেন। কৃপাচার্য অর্জুনকে ধনুক তুলতে দেখে কর্ণকে বললেন, এই অর্জুন পৃথা কুন্তির গর্ভজাত কনিষ্ঠ পুত্র, প্রসিদ্ধ কুরুবংশে এর জন্ম এবং মহারাজ পাণ্ডুর 3য় পুত্র। ইনি অবশ্যই তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবেন। এবারে কর্ণ, তুমি তোমার মাতা পিতার পরিচয় দাও এবং কোন রাজবংশে তোমার জন্ম তাও আমাদের জানাও। তোমার সব কথা জানার পর এই পার্থ অর্জুন তোমার সঙ্গে যুদ্ধ করতেও পারেন, আবার নাও পারেন। কিন্তু একটা কথা জেনে রাখো, একজন রাজপুত্র কখনো এক হীনবংশ হীনাচার ব্যক্তির সঙ্গে যুদ্ধ করেন না। কথাগুলি ভয়ঙ্কর কটু। বিশেষত আধুনিক শিক্ষা এবং রুচিতে কারো হীন জাতিত্ব প্রমাণ করে তার প্রতিভা অস্বীকার করাটা আমাদের মতে দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। কিন্তু কৃপাচার্য বৃদ্ধ এবং জ্ঞানী। সেকালের সমাজনীতি, রাষ্ট্রনীতি, যুদ্ধনীতি এবং নীতিযুক্তিও কৃপাচার্যের নখদর্পণে। সেকালের যুদ্ধনীতির মধ্যে কতগুলি কর্তব্য অকর্তব্যের বাঁধন ছিল,
কোন কোন অস্ত্র প্রয়োগ করা যাবে এবং যাবে না, কোন অবস্থায় করা যাবে এবং যাবে না, কার ওপর প্রয়োগ করা যাবে এবং যাবে না, সে বিষয়ে যেমন কিছু সুস্পষ্ট নীতি ছিল, তেমনি দ্বন্দ্বযুদ্ধেরও কতগুলি নিয়ম ছিল। সেই নিয়মে একজন রাজা বা রাজপুত্র যেমন অসমান বা হীনবর্ণ মানুষের সঙ্গে যুদ্ধে নামতেন না, তেমনি একজন উচ্চবর্ণের মানুষের সঙ্গেও দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতেন না। মহাভারতের কাহিনীতেই কখনো কখনো এক ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়ের দ্বন্দ্বযুদ্ধের উদ্যোগ ঘটেছে। সেখানে ক্ষত্রিয় অনেক হম্বিতম্বি করেছেন, মেরে ফেলবো বলে ভয় দেখাচ্ছেন, কিন্তু বারবারই তাঁর মুখ দিয়ে শোনা যাবে, বেটা তুই যদি ব্রাহ্মণ না হতি তবে এই মুহূর্তে তোকে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনোই এইসব দ্বন্দ্বযুদ্ধের পরিণতি ঘটেনি। এমনকি ইউরোপের ক্লাসিক্যাল যুগেও কোনো নাইট বা ব্যারন একজন কৃষকের সঙ্গে ডুয়েল লড়তেন না কখনোই। যেখানে এই দুই মহাবীরের যুদ্ধাহ্বান ঘোষিত হচ্ছে, সেখানেই মানসিক আঘাতে একতম মহাবীরের হৃদয় কতটা ক্ষতবিক্ষত হতে পারে সে ব্যাপারে কর্ণের সমদুঃখ ভাব ব্যক্ত করেছেন মহাভারতের কবি। কর্ণ যখন অর্জুনের সঙ্গে প্রতিস্পর্ধা করে যুদ্ধাহ্বান করছিলেন, তখন তার মুখটি লাগছিল প্রস্ফুটিত পদ্মের মতো। এই মুহূর্তে সে ফুল্ল বিকশিত পদ্মের ওপর কৃপের প্রশ্ন যেন বর্ষার জল ঢেলে দিল। তাঁর মুখপদ্ম আনমিত হলো। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার একাধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।